Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে, সরকারি চাকরির যে ডেসক্রিপটিভ ইংলিশ পেপার সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার ডেসক্রিপটিভ যে পেপার, মেন্স পেপারগুলো হবে, পরীক্ষা তার নোটিফিকেশন বেরিয়েছে। সুতরাং অবশ্যই তোমরা এখন থেকেই এই যে ডেসক্রিপটিভ পেপারের টপিকগুলো আছে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, সেগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করা শুরু করো। আজকে ট্রান্সলেশনের এক নতুন ক্লাসে আমরা আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা 2009-এ ইংলিশ পেপারে যে ট্রান্সলেশনের প্রশ্নটা এসেছিল আমরা সেটি সলভ করে আজকে ক্লাসে আলোচনা করব। এর আগেও বিভিন্ন সরকারি চাকরি, বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে আমরা ক্লাসেস তৈরি করেছি। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, ফলো করছো এবং অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারছো। ট্রান্সলেশন একদিনে হবে না, তোমাকে প্রত্যেক দিন কিছু কিছু করে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে, তাহলে ডেফিনেটলি তোমরা খুব ভালো মতো পরীক্ষায় আনসার করতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে বাংলা প্যাসেজটি দেওয়া ছিল প্রশ্নে, সেটি আমরা প্রথমে বাংলাটা আরো ভালো করে সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম গানের রেকর্ড বের হয় 1937-এর ডিসেম্বরে, দ্বিতীয় রেকর্ড বের হয় 1938-এর ফেব্রুয়ারিতে। অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় তার জীবনে প্রথম যে গানের রেকর্ডটা বের করে সেটা ছিল 1937 ডিসেম্বর, এবং ঠিক তার 2 মাসের মাথায় 1938-এর ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় রেকর্ডটি বেরোয়। এই সময়ে হেমন্ত পেলেন সঙ্গীতের অফুরন্ত ভাণ্ডার, এবং এই সময় কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তিনি তার সঙ্গীতের যে সাধনা করার যে একটা অফুরন্ত ভাণ্ডার সেটা তিনি খুঁজে পেয়েছিলেন। তার নিজের কথায় এরপর একদিন শৈলেশ দত্তগুপ্ত দিলেন প্রাণের গান, মনের শান্তির সন্ধান। এরপর একদিন শৈলেশ দত্তগুপ্ত তাকে জানালেন যে প্রাণের গান তিনি কি করে তৈরি করতে পারেন, মনের শান্তি কি করে তুমি খুঁজে পাবে, সেই সন্ধান। রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির একটি বই, এবং সেই সন্ধানটা ছিল রবি ঠাকুরের গান, সেই গানের একটি যে স্বরলিপি, সেই স্বরলিপির বই। রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক বাংলা গান পাশাপাশি গাইছিলেন। রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা আধুনিক গান তিনি পাশাপাশি গেয়েছিলেন। আর ওস্তাদ ফৈয়াজ খাঁর ছাত্র ফণীভূষণ ব্যানার্জির কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন কিছুদিন। পরে ফণীবাবুর অকাল মৃত্যুতে এই সঙ্গীত সাধনার ছেদ পড়ে। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রথাগত তামিল আর নেওয়া হয়নি, কারণ লঘু সঙ্গীত ছেড়ে উচ্চাঙ্গ সঙ্গীত শেখা তার পক্ষে অসম্ভব ছিল এই জন্যই যে গোটা সংসারের ভরণ পোষণ নির্ভর করত তার এই লঘু সঙ্গীত থেকে উপার্জিত অর্থের ওপরেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায় যে বলতে পারো যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক, তাতে তামিলটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি, কারণ সেটাতে ছেদ পড়ে যখন ফণীবাবুর মৃত্যু হয়, এবং তারপরে তার আর প্রথাগতভাবে যেই উচ্চাঙ্গ সঙ্গীতের যে ট্রেনিং সেটা নেওয়া হয়নি, কারণ লঘু সঙ্গীত ছেড়ে উচ্চাঙ্গ সঙ্গীত শেখা তার পক্ষে অসম্ভব ছিল এই কারণে যে লঘু সঙ্গীত থেকে তিনি যে টাকাটা উপার্জন করতেন সেটাতে তার গোটা সংসার ভরণ পোষণ চলত। আমরা এবার যে প্যাসেজটি পড়লাম সেই প্যাসেজটি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের প্রথম রেকর্ড বের হয় 1937-এর ডিসেম্বরে। দেখো, এখানে অবশ্যই আমরা পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি, কারণ 1937-এর একটি ঘটনা। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, বলছে গানের প্রথম রেকর্ড বেরোয়। এখানে আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, কাট হিজ ফার্স্ট ডিস্ক। এই যে কাট হিজ ফার্স্ট ডিস্ক, এটার মানে হচ্ছে গানের প্রথম রেকর্ড প্রকাশিত হওয়া। সেই সময় গ্রামোফোনে যে গান বাজতো, যে রেকর্ডগুলো ছিল সেগুলো বড় বড় চাকতির মতো, আই এম শিওর তোমরা অনেকেই দেখেছো, এবং গ্রামোফোনের মধ্যে সেই চাকতিটা বসিয়ে দিয়ে তারপর পিনটাকে দিয়ে দিলে গানটা চলতো, ওই চাকতিটা ঘুরতো এবং গানটা চলতো। এই যে প্রথম রেকর্ড সেটা কিন্তু বের হয় ইন ডিসেম্বর 1937। তাহলে হেমন্ত মুখোপাধ্যায় কাট হিজ ফার্স্ট ডিস্ক, তোমরা এখানে রিলিজড হিজ ফার্স্ট ডিস্ক বা ফার্স্ট রেকর্ড এরকমও বলতে পারো, যে হেমন্ত মুখোপাধ্যায়
released his first record এরকমও বলা যেতে পারে in December 1937। আবার যদি একটু ভালো করে ইংরেজিটা বলবে তাহলে বলতে পারো cut his first disc in December 1937। দ্বিতীয় রেকর্ড বেরোয় 1938 ফেব্রুয়ারিতে। দ্য সেকেন্ড রেকর্ড ওয়াজ ব্রট আউট। দেখো দ্বিতীয় রেকর্ড বেরোয়, এটা আমরা প্যাসিভ সেন্স পাচ্ছি, রেকর্ডটা প্রকাশিত হচ্ছে সেটা নিশ্চয়ই অন্য কারো দ্বারা প্রকাশিত হচ্ছে, সেই সেন্সে আমরা এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। এবং দ্য সেকেন্ড রেকর্ড ওয়াজ ব্রট আপ, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আছে, তারপর বি ভার্ব ওয়াজ আছে, এবং প্রকাশিত হওয়া ব্রিং আউট তার থার্ড ফর্ম লিখতে হয়। আমরা জানি ভয়েস চেঞ্জে প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সো ওয়াজ ব্রট আউট ইন ফেব্রুয়ারি 1938। এই সময়ে হেমন্ত পেলেন সঙ্গীতের অফুরন্ত ভাণ্ডার। বলছে অ্যাট দ্যাট ভেরি টাইম, এই সময়, অ্যাট দ্যাট ভেরি টাইম হেমন্ত পেলেন, হেমন্ত অবটেইনড, তিনি পেলেন, অবটেইন করলেন, কোনো জিনিস তিনি অ্যাচিভ করার মতো এখানে বলা হচ্ছে, তিনি সন্ধান পেলেন, অবটেইন করলেন অফুরন্ত ভাণ্ডার অফ সঙ্গীত, অফুরন্ত ভাণ্ডার অফ সঙ্গীত। তাহলে অফুরন্ত ভাণ্ডার অ্যান্ড ইনএক্সস্টিবল, ইনএক্সস্টিবল যেটা কখনো নিঃশেষিত হয় না, ফুরায় না, তাহলে ইনএক্সস্টিবল ট্রোভ, ভাণ্ডার, ট্রোভ অফ মিউজিক, সঙ্গীতের ভাণ্ডার, ট্রোভ অফ মিউজিক। এখানে ট্রোভ মানে কিন্তু ভাণ্ডার, সেই হিসেবে ব্যবহার করা হচ্ছে, ভাণ্ডার অফ মিউজিক, ট্রোভ অফ মিউজিক। তাহলে অ্যাট দ্যাট ভেরি টাইম হেমন্ত obtained an inexhaustible trove of music। তার নিজের কথায়, in his own words, তার নিজের কথায়। এরপর একদিন শৈলেশ দত্তগুপ্ত দিলেন প্রাণের গান, মনের শান্তির সন্ধান। তার মানে শৈলেশ দত্তগুপ্ত যেটা দিলেন সেটাতে প্রাণের গান ছিল এবং মনের শান্তির সন্ধানও ছিল। তাহলে এরপর একদিন, thereafter one day শৈলেশ দত্তগুপ্ত দিলেন প্রাণের গান, মানে তিনি আমাকে প্রাণের গানের যে রাস্তা সেটা দেখালেন। তাহলে শৈলেশ দত্তগুপ্ত showed me the way to soulful song। এখানে দেখো প্রাণের গানের সন্ধান দিলেন, তার মানে আমরা এটা পাস্ট টেন্স বলছি, অর্থাৎ কোটেশনের ভেতরে আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করছি, যেটা পরবর্তীকালে যখন তুমি ইনডাইরেক্টলি লিখবে তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে thereafter one day শৈলেশ দত্তগুপ্ত showed me the way to soulful song, প্রাণের গান, soulful song, এবং মনের শান্তি and peace of mind, তাহলে in his own words thereafter one day শৈলেশ দত্তগুপ্ত showed me the way to soulful song, প্রাণের গানের রাস্তা দেখায়, soulful song, এবং মনের শান্তি, পিস অফ মাইন্ড। রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির একটি বই তিনি দিয়েছিলেন, রবীন্দ্রনাথের স্বরলিপির একটি বই। তাহলে হি গেভ মি, তিনি দিয়েছিলেন আমাকে, আ বুক অফ নোটেশন অফ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের যে নোটেশন বা স্বরলিপির বই, সেই একটি বই দিয়েছিল। তাহলে হি গেভ মি আ বুক অফ নোটেশন অফ রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত তার আধুনিক বাংলা গান পাশাপাশি গাইছিলেন, রবীন্দ্রসঙ্গীত তার আধুনিক বাংলা গান পাশাপাশি গাইছিলেন। দেখো পাশাপাশি গাইছিলেন মানে তিনি গাইতে শুরু করলেন দুটো গানকেই একসাথে। তাহলে আমরা এভাবে লিখতে পারি হি স্টার্টেড সিঙ্গিং, বা হি ইউজ টু সিং করা যেতে পারে, সেই সময় তার একটা অভ্যাস ছিল, হি ইউজ টু সিং বোথ, উভয়েই, বোথ রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড মডার্ন বেঙ্গলি সং, এবং আধুনিক বাংলা গান, একটার পাশাপাশি আর একটা মানে একসাথে, সাইমালটেনিয়াসলি একই সাথে। তাহলে হি স্টার্টেড সিঙ্গিং বোথ রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড মডার্ন বেঙ্গলি সং সাইমালটেনিয়াসলি। ওস্তাদ ফয়াজ খাঁর ছাত্র ফণীভূষণ ব্যানার্জির কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন কিছুদিন। তাহলে তিনি শিখেছিলেন, দেখো তিনি শিখেছিলেন, হি লার্ন তোমরা এখানে লিখতেই পারো, কিন্তু যদি একটু ভালো ইংরেজি বলতে চাও হি ওয়াজ নার্চার্ড, অর্থাৎ তাকে লালিত পালিত করা হয়েছিল, লালিত পালিত হয়েছিলেন তিনি। হি ওয়াজ নার্চার্ড, আমরা এখানে প্যাসিভ সেন্স কাজে লাগাচ্ছি, হি ওয়াজ নার্চার্ড কিসে? উচ্চাঙ্গ সঙ্গীতে। তাহলে ইন ক্লাসিক্যাল মিউজিক
হি ওয়াজ নার্চার্ড ইন ক্লাসিক্যাল মিউজিক, কিছুদিন, ফর আ ফিউ ডেজ, তাহলে তিনি শিখেছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক ফর আ ফিউ ডেজ, কিছুদিনের জন্য। আচ্ছা, তারপর বলছে ফণীভূষণ ব্যানার্জির কাছে, তার মানে আন্ডার দি গাইডেন্স অফ, ঠিক আছে, তত্ত্বাবধানে, আন্ডার দি গাইডেন্স অফ ফণীভূষণ ব্যানার্জি, যিনি ছিলেন ওস্তাদ ফৈয়াজ খাঁর ছাত্র, আ স্টুডেন্ট অফ উস্তাদ ফৈয়াজ খাঁ। তাহলে হি ওয়াজ নার্চার্ড ইন ক্লাসিক্যাল মিউজিক ফর এ ফিউ ডেজ আন্ডার দি গাইডেন্স অফ ফণীভূষণ ব্যানার্জি, আ স্টুডেন্ট অফ উস্তাদ ফৈয়াজ খাঁ। পরে ফণীবাবুর অকাল মৃত্যুতে এই সঙ্গীত সাধনার ছেদ পড়ে। পরবর্তী সময়ে লেটার, ফণীবাবুর অকাল মৃত্যুতে, অ্যাট দি আনটাইমলি ডেথ অফ ফণীবাবু, অকাল মৃত্যুতে, অ্যাট দি আনটাইমলি ডেথ অফ ফণীবাবু, কি হয়, এই সঙ্গীত সাধনার ছেদ পড়ে। এই যে সাধনা, এই সাধনা একটা শব্দ হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট, এটি দেবে যে বাংলা ডিকশনারি, সেখানে আমি দেখেছি সঙ্গীতের যে সাধনা বলতে এখানে অ্যাকমপ্লিশমেন্টের কথা বলা হচ্ছে। তাহলে বলতে পারি দি অ্যাকমপ্লিশমেন্ট অফ দি মিউজিক, অ্যাকমপ্লিশমেন্ট অফ হিজ মিউজিক, ছেদ পড়ে মানে আলটিমেটলি সেখানে কিন্তু শেষ হয়ে যায়। একটা ফ্রেজ আমরা এখানে ব্যবহার করতে পারি, কেম টু অ্যান এন্ড, শেষের পথে, কেম টু অ্যান এন্ড অর্থাৎ শেষের দিকে বা শেষ হয়ে গেল, কেম টু অ্যান এন্ড। Later, at the untimely death of Phani Babu, the accomplishment of his music came to an end. এখানে সাধনা বলতে আমরা অ্যাকমপ্লিশমেন্ট বলছি, তাহলে the accomplishment of his music, তার সঙ্গীতের সাধনায় ছেদ পড়ে, came to an event. উচ্চাঙ্গ সঙ্গীতের প্রথাগত এখানে তালিম হবে, আর নেওয়া হয়নি। তাহলে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রথাগত তালিম আর নেওয়া হয়নি। দেখো, তাহলে তিনি কন্টিনিউ করতে পারেননি, তাহলে হি কুড নট লঙ্গার গ্রুম হিমসেলফ, এখানে কুড নট লঙ্গার নেই, কুড নো লঙ্গার, এখানে নো হবে, হি কুড নো লঙ্গার গ্রুম হিমসেলফ, নিজেকে গ্রুম করতে পারেনি, ইন আ ট্রেডিশনাল ওয়ে, প্রথাগতভাবে, ইন ক্লাসিক্যাল মিউজিক, উচ্চাঙ্গ সঙ্গীতে। তাহলে হি কুড নো লঙ্গার গ্রুম হিমসেলফ, সে আর নিজেকে গ্রুম করতে পারেনি, তালিম দিতে পারেনি, ট্রেন করতে পারেনি, ইন আ ট্রেডিশনাল ওয়ে, প্রথাগতভাবে উচ্চাঙ্গ সঙ্গীতে, তাহলে ইন ক্লাসিক্যাল মিউজিক। কারণ লঘু সঙ্গীত ছেড়ে উচ্চাঙ্গ সঙ্গীত শেখা তার পক্ষে অসম্ভব ছিল। কারণ লঘু সঙ্গীত ছেড়ে উচ্চাঙ্গ সঙ্গীত শেখা, তাহলে এই যে শেখা আমরা একটা পার্টিসিপল দিয়ে যুক্ত করছি, কারণ বিকজ লার্নিং ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীত শেখা, কি ছেড়ে, লঘু সঙ্গীত ছেড়ে, বাই ডিসকার্ডিং লাইট মিউজিক, তাহলে বিকজ লার্নিং ক্লাসিক্যাল মিউজিক বাই ডিসকার্ডিং লাইট মিউজিক অসম্ভব ছিল, তাহলে ওয়াজ ইম্পসিবল তার পক্ষে, ফর হিম, তাহলে বিকজ লার্নিং ক্লাসিক্যাল মিউজিক বাই ডিসকার্ডিং লাইট মিউজিক, ডিসকার্ড করা মানে বন্ধ করে দেওয়া, তাহলে এখানে বলছে লঘু সঙ্গীত বন্ধ করে দিয়ে, বাই ডিসকার্ডিং লাইট মিউজিক, ওয়াজ ইম্পসিবল অসম্ভব ছিল তার পক্ষে, ফর হিম, অসম্ভব ছিল এই জন্যই যে, প্রথমে আমরা এইটুকু পার্ট ট্রান্সলেট করব, বলছে অসম্ভব ছিল এই জন্যই যে, অর্থাৎ ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব, বিকজ কারণে কি আছে, গোটা সংসারের ভরণ পোষণ নির্ভর করত, তাহলে সাবজেক্ট হচ্ছে গোটা সংসারের ভরণ পোষণ, সাবজেক্ট, দ্য মেইনটেনেন্স অফ হিজ হোল ফ্যামিলি, তার গোটা সংসারের ভরণ পোষণ, দি মেইনটেনেন্স অফ হিজ হোল ফ্যামিলি, নির্ভর করত, ডিপেন্ডেড অন, নির্ভর করত, এখানে আমরা ভার্ব ব্যবহার করছি, ডিপেন্ডেড অন, নির্ভর করত, কিসের ওপর, তাই লঘু সঙ্গীত থেকে উপার্জিত অর্থের ওপরেই, অর্থাৎ নির্ভর করত ওপরে, কিসের ওপরে, উপার্জিত অর্থ, তাহলে অন দি আর্নিংস বা প্রসিডস মানেও কিন্তু বলতে পারো কোনো একটা সাহিত্যকর্ম করে, কোনো একটা পারফরমেন্স করে কেউ টাকা উপার্জন করা, সেক্ষেত্রে প্রসিডস বলা যেতে পারে। তাহলে
দ্য মেনটেন্যান্স অফ হিজ হোল ফ্যামিলি ডিপেন্ডেন্ট অন দি আর্নিংস কিংবা রিসিটস ফ্রম হিজ লাইট মিউজিক, তার যে লঘু সঙ্গীত সেখান থেকে। অর্থাৎ হোল ফ্যামিলি ডিপেন্ডেড, এখানে পুরো ফ্যামিলি ভরণ পোষণ নির্ভর করতো, এখানে ভার্ব করে দেওয়া হয়েছে ডিপেন্ডেড, কিসের ওপরে? উপার্জিত অর্থের ওপরে। অন দি আর্নিংস কিংবা প্রসিডস ফ্রম, বলছে সঙ্গীত থেকে উপার্জিত অর্থ, তাহলে ফ্রম হিজ লাইট মিউজিক, তার লঘু সঙ্গীত থেকে উপার্জিত অর্থ, ফ্রম হিজ লাইট মিউজিক। তাহলে ইট ওয়াজ ইম্পসিবল বিকজ দি মেনটেন্যান্স অফ হিজ হোল ফ্যামিলি ডিপেন্ডেড অন দি আর্নিংস কিংবা প্রসিডস ফ্রম হিজ লাইট মিউজিক। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে কত অসুবিধা হলে ডেফিনেটলি বলবে, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।